ওকে, তাহলে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের শুরু আর কি এখান থেকে। তো মনে রাখবেন যে এখন আমরা এর নেক্সট কয়েকটা ক্লাস হচ্ছে সিঙ্গেল পার্টিকেলের উপরে মেকানিক্স কিভাবে কাজ করে, সিঙ্গেল পার্টিকেলের জন্য নিউটনের গতিসূত্র কেমন হয়, ভরবেগের সংরক্ষণশীলতা কী হয়, এইসব জিনিস নিয়ে আলোচনা করব। এরপরে অনেকগুলো পার্টিকেল মিলে সিস্টেম অফ পার্টিকেলে যাব। তাহলে প্রথমে সিঙ্গেল পার্টিকেল, তারপরের অংশে হচ্ছে আমরা অনেকগুলো অবজেক্টের মধ্যে যাব। তো এখানে কিছু বেসিক কথাবার্তা দিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমাদের মেইন টার্গেট হচ্ছে ইকুয়েশন অফ মোশন বা গতির সমীকরণ, নিউটনের গতির সমীকরণ। এখানে লিখেন, এটা টপিকের নাম, নিউটনের গতির সমীকরণ প্রতিপাদন। গতির সমীকরণ প্রতিপাদন কার জন্য? এটা একটা সিঙ্গেল পার্টিকেলের জন্য, একটা সিঙ্গেল পার্টিকেলের জন্য। তাহলে আমরা কিছু জিনিস খেয়াল করি যে আমরা ধরি এম ভরের একটি বস্তুকণা, এম ভরের একটি বস্তুকণা বস্তুকণার অবস্থান পি থেকে, বস্তুকণার অবস্থান পি থেকে পরিবর্তিত হয়ে কিউ হলো। অবস্থান আগে ছিল কোথায়? পি বিন্দু থেকে, আর পরে হয়েছে কোথায়? কিউ বিন্দুতে। এটা আমি আমার মতো করে লিখতেছি, এগুলো পরীক্ষায় যে আসবে বিষয়টা তা না। আমি আমার মতো করে বোঝানোর জন্য, ব্যাকগ্রাউন্ডটা বোঝানোর জন্য বলতেছি। দেখেন, এখানে একটা পয়েন্ট আছে পি, এখানে একটা পয়েন্ট আছে কিউ। তাহলে পি থেকে কিউ একটা বস্তু যাবে। তো এখন বস্তু কোন থেকে কোণে যাবে এটা বোঝানোর জন্য আমাদের একটা রেফারেন্স ফ্রেম লাগবে অবশ্যই, তাই না? এটা হচ্ছে কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশিয়ান কোঅর্ডিনেটস। এদিকে ওয়াই অক্ষ নিলাম আর এদিক বরাবর নিলাম হচ্ছে আমরা এক্স অক্ষ। তো আমরা চাইলে এক্স ওয়াই জেড তিনোটা নিতে পারি। আমরা চাইলে কি করতে পারি? এক্স ওয়াই জেড তিনোটা নিতে পারি। ধরে নিই যে এই দিক বরাবর এটা নেওয়াটাই সেফ, ঠিক আছে? যেহেতু আমরা অনেকগুলো মাল্টি ডাইমেনশনাল জিনিসপত্র নিয়ে পড়াশোনা করব। এক্স ওয়াই জেড। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেন তো, আমি যদি এইদিকে এক্স নিয়া এদিকে ওয়াই নিতাম আর এদিকে জেড নিতাম, তাহলে কি আমার চিত্রটা আঁকা হইতো? মানে এটা আমার বলিয়েন, কমেন্টে জানায়েন এটা, যে আপনাদের কি মনে হয় যে কোনো দিকে এক্স ওয়াই দিয়ে দিয়ে দিলেই হয়? এটার কি কোনো হিসাব আছে নাকি আন্দাজে ধরে নিলেই হয় যে কোনো দিকে এক্স ওয়াই? আসেন, এখন এখন আমাদের বস্তুটা প্রথমে ছিল পি বিন্দুতে, পরে কোথায় ছিল? কিউ বিন্দুতে। পি বিন্দুর যে অবস্থান ভেক্টর সেটাকে ধরে নিচ্ছি আমরা আর1। পি বিন্দুর অবস্থান ভেক্টর কত? আর1। এটা হচ্ছে কিউ বিন্দু, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত? আর2। পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর1, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কত? আর2। এখন আমাদের যে বস্তুটা আছে সেই বস্তুটা পি থেকে কিউয়ে গেছে। সে মনে করেন যে এরকম এই পথে পি থেকে কিউতে গেছে, এরকম নেচে নেচে তারপরে গেছে, পি থেকে কিউতে আসছে। ওকে, তাহলে পি থেকে কিউতে আসছে। তাহলে এই পুরা রাস্তাটা কি তার ডিসপ্লেসমেন্ট বা সরণ, সরণ না, দূরত্ব। সে কত দূরত্ব অতিক্রম করছে? এই যে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। আমি যদি সরণ জানতে চাই, সরণ কিভাবে হয় আমরা জানি, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, আদি থেকে শেষের দিকে। তাহলে আগে ছিল এখানে, ফাইনালে আসছে কোথায়? এখানে। এখন সে বেঁকে বেঁকে গেছে না কেমনে গেছে ওইটা আমাদের দেখার দরকার নাই। সরণ ভেক্টরটা হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। সরণ ভেক্টরটা হচ্ছে আদি থেকে শেষ বিন্দুর দিকে। বোঝা গেল? এটা ছিল অবস্থান ভেক্টর, এটা হচ্ছে অবস্থান ভেক্টর, এটা হচ্ছে আরেকটা অবস্থান ভেক্টর, আদি অবস্থান ভেক্টর, ফাইনাল অবস্থান ভেক্টর। আর পি থেকে যে কিউতে গেল এটাকে আমরা বলতেছি হচ্ছে সরণ ভেক্টর ডেল আর, সরণ ভেক্টর ডেল আর। ঠিক আছে? সরণ ভেক্টর কত? ডেল আর। তাহলে এটাকে আপনি নিজের মতো করে লিখতে পারেন যে ধরি এম ভরের একটি বস্তুর আদি অবস্থান ছিল পি বিন্দুতে এবং অবস্থান ভেক্টর ছিল আর1। পরবর্তীতে বস্তুটি একটি বক্রপথে কিউ বিন্দুতে আসে, যে বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর2। ফলে বস্তুটির সরণ ভেক্টর ডেল্টা আর। এই কথাগুলো আপনি লিখতে পারেন এখানে। তাহলে সরণ ভেক্টর ডেল্টা আর। তাহলে এখন আসেন আমরা এখানে বেশ কিছু কথাবার্তা বলি। সরণ ভেক্টর কত? ডেল্টা আর। সরণ ভেক্টর কিভাবে বের করা যায়? সরণ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে সরণ ভেক্টর ইকুয়ালস টু কি? আর2 মাইনাস আর1 লেখা যায়, আর2 মাইনাস আর1 লেখা যায়। ওকে, এখন আসেন আমরা হচ্ছে এই বস্তুর বেগ বের করতে চাই। বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করলাম।
বেগ, যে বস্তুটা যে এখান থেকে এখানে আসলো তাতে বেগ কত ছিল বস্তুর, তাহলে বেগ ভেক্টর বেগ ভি ইকুয়ালস টু কি, বেগ সমান আমরা জানি কি সরণ ডিভাইডেড বাই কি সময়, কিন্তু এটা বেগের সংজ্ঞা না। সরণ বাই সময় সমান বেগ হয় না, সরণ বাই সময় সমান বেগ হয় না। বেগ হওয়ার জন্য এটা কখন হয়, এটা যদি লিনিয়ার সরলরৈখিক হয় তখনই এটা লেখা যাবে, বুঝছেন। এইটার অ্যাকচুয়াল ডেফিনেশন হইল যে ডেল্টা টি এর মানটা জিরোর কাছাকাছি নিতে হবে, একটা লিমিটিং কেস। এটা হচ্ছে কি উপরে যেটা লিখলাম সেটা হচ্ছে কি সরণ, সরণ বাই সময়, সরণ বাই সময়, কত সময় লাগছে এখান থেকে এখানে আসতে। মনে করেন যে পার্টিকেলটা এখানে যখন ছিল, পার্টিকেলটা এখানে যখন ছিল তখন টাইম ছিল টি, এখানে যখন আসছে তখন টাইম হয়েছে টি প্লাস ডেল্টা টি, টাইম হয়েছে কত টি প্লাস ডেল্টা টি। মনে করেন যে এখানে যখন ছিল তখন বাজতেছিল ঘড়িতে 12টা 1 মিনিট, যখন এখানে আসছে তখন ঘড়িতে বাজতেছে 12টা 3 মিনিট, তাহলে এখানে ছিল 1 আর এখানে হচ্ছে 12টা 1 প্লাস 2, এই যে 2 মিনিট এক্সট্রা গেছে ডেল্টা টি। তাহলে এই যে এই দুই টাইমের পার্থক্য কত, ডেলটি, টাইমের পার্থক্য কত ডেলটি, এই ডেলটিটাই হচ্ছে এখানে। এই ডেলটির মানটা জিরোর কাছাকাছি নিতে হবে, ডেলটির মানটা কি করতে হবে, জিরোর কাছাকাছি নিতে হবে, অর্থাৎ খুবই ক্ষুদ্র সময় ব্যবধান চিন্তা করতে হবে, তাহলেই আমরা বেগ পাবো। ঠিক আছে, তাহলে ভি ইকুয়ালস টু এই পুরো জিনিসকে আমরা লিখতে পারি কি, এই যে লিমিটিং কেস যখন ডেলটি এর মান খুবই ছোট করে ফেলা হবে তখন এইটা হয়ে যাবে ইনফাইনাইটেসিমাল সময়, আর উপরে যে ডেল্টা আর সেটাও সরণটা খুবই ক্ষুদ্র হয়ে যাবে, সেটা হয়ে যাবে ডি আর। বুঝতে পারছেন, তাহলে উপরে হইলো ডি আর, নিচে হচ্ছে কি ডিটি, এটা কি পাইলাম আমরা, বেগ। তাহলে বেগের সূত্র পেয়ে গেলাম আমরা, ভি ইকুয়ালস টু ডি আর ডিটি। এখন একটা জিনিস মনে রাখবেন যে ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা বারবার অনেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এই জন্য আমরা একটা সহজ কনভেনশন আবিষ্কার করতেছি। কনভেনশনটা হইলো যখনই কাউকে টি দিয়ে ডেরিভেটিভ করা হবে, এটাকে আমরা শর্টে বারবার ডিডিটি ডিডিটি না লিখে আমরা জাস্ট এই যে এটার মাথায় একটা ডট দিব। আপনি বই খুললেই দেখবেন যে ইকুয়েশনগুলোতে এরকম ডটে ভরা। তো ডট মানে কি টাইম ডেরিভেটিভ, ডট মানে কি টাইম ডেরিভেটিভ। যদি দুইবার ডিফারেন্সিয়েশন করতে, ডট মানে একবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ডট মানে একবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে ডট যদি আমি দুইটা দিই তাহলে বোঝাবে দুইবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। ডট মানে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, মনে থাকবে, ডট মানে কি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে এই যে আর কে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, এই কারণে আর ডট লেখা যায়, কোনো সমস্যা কিন্তু এটাতে নাই। আসেন এটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে দিতে পারি, এটাকে আমরা ইকুয়েশন 2 দিয়ে দিতে পারি, ভেরি গুড। ওকে, এখন বেগ তাহলে পেয়ে গেলাম আমরা। বেগ ডিফাইন করার পরে আমাদের নেক্সট কাজ হচ্ছে ভরবেগ। ভরবেগকে ডিফাইন করতে হয়, ভরবেগ, ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয়, পি ইকুয়ালস টু কী হয়, ভর ইন্টু বেগ। তাহলে ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে কত, ভি। ভর বেগ এম ভি, এটা হচ্ছে আমাদের ভরবেগ। তাহলে এইটাকে কি লেখা যায় দেখেন তো, এম ভি ভেক্টর ইকুয়ালস টু কি, আর ডট, এম আর ডট লেখা যায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা কিন্তু আপনারা আস্তে আস্তে অভ্যস্ত করতেছি, এই যে নোটেশনগুলোতে অভ্যস্ত করতেছি আস্তে আস্তে। তাহলে পি ইকুয়ালস টু এম আর ডট দেখে যাতে আপনি আকাশ থেকে না পড়েন যে এটা কই থেকে আসলো, আমি সারা জীবনে এমবি পড়ে আসছি, এটাই কিন্তু বি, একবার টাইম ডেরিভেটিভ, অবস্থান ভেক্টরের একবার টাইম ডেরিভেটিভ মানেই কি বি, এই যে একবার টাইম ডেরিভেটিভ মানেই হচ্ছে বি। তাহলে এটা গেল ভরবেগ। ভরবেগ ডিফাইন করার পরেই আমাদের চলে যাইতে হয় নিউটনস ল, নিউটনস সেকেন্ড ল অফ মোশন, নিউটনস সেকেন্ড ল অফ মোশন। নিউটনের দ্বিতীয় সূত্র আমাদেরকে কি বলে, কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, বা এফ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি আমরা জানি, তাই না। তাহলে খেয়াল করেন ডিপি নিচে আসতেছে কি ডিটি, লেখা যায় এফ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি। এটা কিন্তু আমরা লিখতে পারি, কই থেকে লিখলাম এটা, এটা লিখলাম কই থেকে, নিউটনের সেকেন্ড ল থেকে। এখন আসেন তো, এখন আবার এদিকে আসেন, ডিপি, পি ভেক্টরের টাইম ডেরিভেটিভ না, পি ভেক্টরের টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, পি ভেক্টরের টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। একটু আগেই আমরা দেখছি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানেই ডট, টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানেই কি ডট। তাহলে এফ ইকুয়ালস টু পি ডট লেখা যায়, কোনো সমস্যা তাতে নাই। ওকে, আবার এফ ইকুয়ালস টু, দেখেন তো এটা ছিল ডিপি ডিটি, তাই না। আমরা চাইলে ডি ডিটি, পি এর জায়গায় কি লিখতে পারি, পি এর জায়গায় মনে আছে কি ছিল, এম আর ডট ছিল, পি এর জায়গায় কি ছিল, এম আর ডট, এই যে এম আর ডট ছিল, ঠিক আছে, এম আর ডট ছিল। এখান থেকে এটা ইকুয়াল টু কি লেখা যায় দেখেন তো, ডি ডি টি, এমটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসলাম, দেখেন কনস্ট্যান্টটাকে নিয়ে আসলাম বাইরে, তাহলে ভিতরে কি থাকে শুধু আর ডট না। এখন দেখা যাচ্ছে কি না, ওকে,
আচ্ছা ওকে, তাহলে দেখেন ডি আর বাই ডিটি। এখন এদিকে একটু তাকান তো, এখানে আর ডট আছে একবার, সেটাকে আরেকবার টাইম ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে টোটাল কয়বার ডিফারেন্সিয়েশন হইল? এম আর ডাবল ডট, এম আর ডাবল ডট, ঠিক আছে, এম আর ডাবল ডট। তাহলে এইটা কিন্তু আমাদের ইকুয়েশন অফ মোশন, এফ ইকুয়ালস টু এম আর ডাবল ডট, ঠিক আছে। ক্লাসিক্যাল মেকানিক্সের ভাষায় এইটাকে এইভাবে লেখা যায়। এখন চিন্তা করেন তো, আর ডাবল ডট, আর ডাবল ডট না, এটা কি ছিল? আর ডাবল ডট। এটাকে চাইলে আমরা এটাকে একটা ইকুয়েশন দিয়ে আমরা রেখে দিই, ইকুয়েশন নাম্বার 4, ইকুয়েশন নাম্বার হচ্ছে 4। এখন খেয়াল করেন তো, এদিকে একটু তাকান, এই লাইন থেকে কি লেখা যায়? এই লাইন থেকে কি লেখা যায়? এম সাথে কি ছিল? আর ডট ছিল, আর ভেক্টর ডট। আর ভেক্টর ডট সমান কি ছিল? ভি ছিল না? আর ভেক্টর ডট সমান কি ছিল? ভি ছিল। তাহলে এখানে এম, তার পাশে কি লেখা যাইতো? ভি লেখা যাইতো। তাহলে এখান থেকে খেয়াল করেন, ডি ডি টি সাথে কি লেখা যাইতো? এম। আর ডট মানে কি? আর ডট মানে হচ্ছে ভি। এই যে দেখেন, আর ডট মানে হচ্ছে ভি, লেখা যায়। এখান থেকে দেখেন তো, এমটা কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশনের বাইরে যদি নিয়ে যাইতাম তাহলে কি থাকতো? ডিভি বাই ডিটি থাকতো না? ডিভি, নিচে থাকতো ডিটি, টাইমের রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েশন, বেগের একবার ডিফারেন্সিয়েশন। এখন আমরা জানি ডিভি বাই ডিটি সমান কি হয়? এ, ত্বরণ হয়। ডিভি বাই ডিটি মানে কি হয়? ত্বরণ হয়। তাহলে এইটাও কিন্তু, এটাকে 3, এটাকে 5 দিয়ে, এটাকে দিলাম আমরা 4। তাহলে এফ ইকুয়ালস টু এম এ, এম এ যেই কথা, এফ ইকুয়ালস টু এম ডাবল ডট আর ডাবল ডট, একই কথা। এখন এগুলা কি পরীক্ষায় আসবে? পরীক্ষায় আসবে না, এগুলো কি জানা খুব জরুরি না। এগুলো হচ্ছে আপনার জাস্ট নোটেশনগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি, যাতে পরবর্তীতে এগুলো দেখে আপনি ভয়ে না পান। ওকে, তাহলে এফ ইকুয়ালস টু এম এ এটা আমরা জানতাম। এখন নতুন করে আমরা আরেকটা জিনিস জানলাম, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম আর ডাবল ডট। তার মানে দেখেন তো, এখান থেকে আমরা কি শিখলাম আজকের ক্লাস থেকে? আজকের ক্লাস থেকে আমরা শিখলাম যে ভি ইকুয়ালস টু আর ডট লেখা যায়, এবং ত্বরণ ইকুয়ালস টু দুইবার ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে আর ডাবল ডট লেখা যায়, ঠিক আছে। ত্বরণ ইকুয়ালস টু কয়টা ডট দেখেন, বামে আছে এফ, ডানে আছে এম এ, এম আর ডাবল ডট, এম এম, এম এর সাথে এম মিলে যাচ্ছে, তাহলে আর ডাবল ডট মানে কি? এ, আর ডাবল ডট মানে কি? এ। বোঝা গেল কিনা? হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে ক্যাচ করলাম, এবং এইটা হচ্ছে আমাদের এই যে ইকুয়েশন নাম্বার কত? 5। যদি আপনাকে কখনো পরীক্ষায় ইনকোর্সে যদি বলেও দেয় যে নিউটনের সেকেন্ড ল বা নিউটনের গতির সূত্র বা শুধু গতির সূত্র প্রতিপাদন করো, একটা সিঙ্গেল পার্টিকেলের জন্য, একটি বস্তু কণার জন্য নিউটনের গতিসূত্র প্রতিপাদন করো, তখন এখান থেকে লিখে এফ ইকুয়ালস টু এই পয়েন্টে আসবেন। এই পয়েন্টে আসার পরে হচ্ছে আপনি এই উপরের লাইনে এখানে লিখে শেষ করে দিতে পারেন, এফ ইকুয়ালস টু এম এ, এতটুকু রেখে দিলেই হবে, ঠিক আছে। কেউ যদি বলে যে না, আমি এফ ইকুয়ালস টু এম এ প্রমাণ করবো না, আমি হচ্ছে এফ ইকুয়াল টু এম আর ডাবল ডট করবো, তাও হইতে পারে। অথবা আপনি এফ ইকুয়ালস টু এম এ লিখে তারপরে আবার আরেকটা ইকুয়ালস টু দিয়ে এম আর ডাবল ডট এরকমও দিয়ে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এই ছিল আমাদের নিউটনস ল অফ মোশন, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের নিউটনস ল অফ মোশন। ওকে, তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ভরবেগ নিয়ে আরও কিছু কথাবার্তা বলবো, ভরবেগের সংরক্ষণশীলতা নিয়ে।